আসসালামু আলাইকুম গাইজ। গত 29/8/2024 তারিখে আমার ফুড হ্যান্ডেলিংয়ের সার্টিফিকেটের মেডিকেল টেস্টটা ছিল। ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেটটা কি? এটা হলো আপনার ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড যে সকল কাজ আছে, মানে খাবার এবং পানি দ্রব্য জাতীয় যে সকল জিনিসের সাথে যে সকল কাজ রিলেটেড আছে, সেই সকল কাজ করতে গেলে আপনার এই সার্টিফিকেটটা মাস্ট প্রয়োজন। এটা হলো আপনার হেলথ সার্টিফিকেট, যার মাধ্যমে আপনার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে, তারপর একটা সার্টিফিকেট প্রদান করা হবে এবং আপনি তারপরে ফুড অ্যান্ড বেভারেজের রিলেটেড যে সকল কাজ আছে করতে পারবেন। তা না হলে আপনাকে কেউ অ্যালাউ করবে না এই সকল কাজ করতে। এটা হলো ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেট। সো গত 29/8/2024 তারিখে আমার এই মেডিকেল টেস্টটা ছিল। সো মেডিকেল আমার টাইম ছিল হলো 6টা থেকে 7টা, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে লেখা ছিল 1 ঘন্টা আগে আমাদের পৌঁছাইতে হবে। সো 6টা থেকে 7টা যদি টাইম থাকে, আমার পৌঁছাইতে হবে 5টায়। আমরা কি করলাম, রেডি হয়ে পৌঁছাইতে মানে ঘর থেকেই বেরিয়ে 5টা 5-এ। আমাদের কপালটা এতটা খারাপ ছিল, আমি সম্পূর্ণ বলি তাহলে বুঝবেন। আমরা কি করলাম, 5টা 5-এ ঘর থেকে বাইরে এলাম, একটা ট্যাক্সি নিলাম। আর কাতার শহরের ট্রাফিকের কথা যারা জানেন তারা তো জানেন যে এখানে প্রচুর ট্রাফিক পার করতে হয়। সো অলরেডি আমরা 5-এ বের হয়েছি লেট করে, তারপরে ওইখানে ট্রাফিক ট্যাক্সি নিয়ে আমাদের 20-25 মিনিট আরও ব্যয় হলো। আমরা 5টা 30-এর জায়গায় এন্ট্রি করলাম। সো ডাইরেক্ট যখন আমরা এন্ট্রি করতে গেলাম, ওই আমার সামনে কেউ ছিল না, আমি সরাসরি যাই প্রবেশ করতে গেলাম। সিকিউরিটি গার্ডের কাছে যখন আমি কাগজটা দেখালাম, আমার ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাইলাম, তখন আমার সিকিউরিটি গার্ড ধরে বলো এই যে একটা বারকোড আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বারকোডটা সম্পূর্ণ লাগবে। এই বারকোডটা সম্পূর্ণ লাগবে, না হলে আপনার মেডিকেল করতে পারবেন না। আমাদের সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, আপনি এর মধ্যে যে কোনো টাইমে নিয়ে আসতে পারেন। সো আমি তার কাছে হিন্দিতে কথা বললো, বাই দ্য ওয়ে তারা হিন্দিতে কথা বললো, আমি হিন্দিতে রিপ্লাই করলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম এই বারকোডটা আমি কোথা থেকে পাবো। তারা আমাকে বললো এটা আপনার মুদিরের কাছে বলুন। তারা ম্যাট্রাসে, তার মুদিরের যে আইডি আছে, আইডি দিয়ে ম্যাট্রাসে গিয়ে জাস্ট একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে আমাকে সেন্ড করবে, 1 মিনিটের কাজ, তাহলে আপনার এটা হয়ে যাবে। আপনি কপি করে নিয়ে আসে আমাদের এখানে ঢুকতে পারবেন মেডিকেল করতে। তাহলে 1 মিনিটের কাজ, কোনো চিন্তা নাই, মুদিরকে ফোন দিলেই তো হয়ে যাচ্ছে। 1 মিনিটের কাজ আমরা নিরিবিলি করতে পারবো। এখন আরেকটা কথা আমি তার আগে বলিনি, ওই যে মেডিকেল সেন্টার থেকে 20 মিনিটের পথ আপনার ফটোকপির দোকানে যেতে হবে। যাইতে 20 মিনিটের পথ লাগে। গাড়ি ট্যাক্সি ভাড়া 15 রিয়াল, এখানে 15 থেকে 20 রিয়াল খরচ হয়। তাহলে আপনি চিন্তা করতে পারেন কতটা দূর। মেডিকেলের আশেপাশে কোনো ফটোশপ বা কোনো কিছু নাই যেখান থেকে আপনি ফটোকপি করবেন। আমি কি করলাম, ওইখান থেকে এসে মুদিরকে ফোন দিলাম। একবার না, বারবার ফোন দিতে রইলাম। হি ডিডেন্ট পিক আপ মাই কলস অ্যান্ড ডিডেন্ট অ্যান্সার মাই টেক্সট। টানা 2 ঘন্টা আমি কল দিতে শুরু করলাম। আমি নট অনলি মি, আমার সাথে যে 4 জন আমরা গেছি, আমার মেডিকেল ছিল, তারা আমাদের সাথে গেছে, তারাও কল দেওয়া শুরু করলো। কিন্তু কেউ ফোন তিনি অ্যান্সার করলো না, কারো ফোন তিনি পিক আপ করলো না করলে আমরা কী করলাম, তার ম্যানেজারের নাম্বার একটা ম্যানেজ করলাম, কোথাও থেকে একটা ম্যানেজারের নাম্বারটা ম্যানেজ করে ম্যানেজারকে ফোন দিলাম। সো তিনিও নেটে ছিল না। সো আমরা আবার একজনের ফোন, একটা ক্যারিয়ার ভাই ছিল, তার কাছ থেকে ফোন নিয়ে, তার ফোন দিয়ে আমরা ম্যানেজারকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওই ম্যানেজারের সাথে কথা বললাম, তখন বাজে 6টা 25। তখন ফোন দিয়ে ম্যানেজারকে বললাম, তো ম্যানেজার বললো কি আচ্ছা আমি দেখতেছি। তখন তিনি 10 মিনিট কথা বললো, আমি তারপর ফোন দিলাম, বলে এখনও কথা হয় নাই। 15 মিনিট পরে আমি ফোন দিলাম, ভাই দেখেন আমার যদি এখনও এই কাগজটা ম্যানেজ করে দিতে পারেন, এইখান থেকে 20 মিনিট যাইতে সময় লাগে, আমি প্রয়োজনে ট্যাক্সি ড্রাইভারকে অতিরিক্ত টাকা পেমেন্ট করে আমি কাজটা তাড়াতাড়ি করে মেডিকেলটা করতে পারবো, না হলে কিন্তু মেডিকেলটা করা আমার পক্ষে ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আর এমন সময় আমার ফোনটা গেছে সুইচ অফ হয়ে। কার না মেজাজটা খারাপ হয়। ব্যাড লাক কাকে বলে, সেই মানে এই মেডিকেলের দিনকে আমি বুঝতে পারছি যে ব্যাড লাক কাকে বলে। কথা বলতে আমার ফোনটা গেছে সুইচ অফ হয়ে। আমি এখন কী করব? পুনরায় ক্যারিয়ার ওই যে ভাইটা আছে তাকে জায়গায় ধরলাম, ভাই আপনার ফোনটা দেন। তারা হিন্দিতে কথা বলছে, বাই দ্য ওয়ে হিন্দিতে। আমি বললাম আপনার ফোনটা দেন, আমি একটু কথা বলি ম্যানেজারের সাথে। সো ওইখান থেকে ফোনটা নিয়ে ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার বলে কি না মুদিরের সাথে কথা বলছি। মুদির বলছে কি যে কাগজটা দিচ্ছি ওই কাগজটায় তোমার হয়ে যাবে। আমি বললাম ভাই দেখেন এই কাগজটা হবে না, আমি আপনাকে সেন্ড করতেছি কাগজটা, তারপরে যদি বিশ্বাস না হয় কাগজটা মুদিরকে সেন্ড করেন, তারপরে দেখেন। তাকে সেন্ড করলাম, তার 10 মিনিট পরে অলরেডি 45 বেজে গেছে। 25-এ আমি তাকে কল করছি, 35 মিনিট পরে আবার কল করছি, এরপর আবার 45-এ কল করেছি, অলরেডি 45 বেজে গেছে। সে এখন মুদির আমি রিকোয়েস্ট করলাম 15 মিনিট টাইম আছে, এই টাইমের মধ্যে যদি আপনি দেন আমি 10 মিনিটের মধ্যে কোনোভাবে ফটোকপি করতে পারবো, অতিরিক্ত টাকা দেবো ড্রাইভারকে দিয়ে আমি ফটোকপি করতে পারবো। ফার্স্টে করে আমি 5 মিনিটের মধ্যে, আমি যদি 1 মিনিট আগেও ঢুকতে পারি মেডিকেলটা আমার করতে পারবো। 7টার আগে 1 মিনিট আগেও যদি আমি ঢুকতে পারি মেডিকেলটা করতে পারবো। তিনি বললো আমি দেখতাছি। 6টা 56 সময় অ্যাগেন আমি কল করলাম ম্যানেজারকে, ভাইয়া আর 4 মিনিট টাইম আছে, আপনি যদি এখনও কাগজটা দেন আমি সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমি কোনো না কোনোভাবে ঢুকতে পারবো ইনশাল্লাহ।
কয় কি না দেখতাছি এইভাবে বলতে বলতে 7টা বেজে গেল। এখন বুঝতে পারলাম যে আমার কাজটা আর মেডিকেলটা সেদিনকে হবে না। সো আমি ট্যাক্সি নিয়ে চলে আসলাম। ট্যাক্সি ড্রাইভার যে ওই যে কেরালা ভাইয়ের কাছ থেকে ফোন নিলাম, তার ট্যাক্সিতে আমরা চলে আসলাম। যাইতে আইতে আমাদের 30 রিয়াল খরচ হয়েছে। আপনি বাংলাদেশের ক্যালকুলেট করতে পারেন, 30 পয়সা চলছে। আমরা যেদিন মেডিকেলে দিন গেছি সেদিন 33 টাকা 30 পয়সা রেট ছিল। তাহলে আপনি ক্যালকুলেট করতে পারেন কত টাকা আমার খরচ হয়েছে যাইতে আইতে। আমি মেডিকেল টেস্টটা করতে পারলাম না। সো আমি খুব আপসেট হয়ে বললাম। আমার কাছে কিছু চাকরি ছিল, যে চাকরিতে আমি অ্যাপ্লাই করবো বা জয়েন্ট হব। আমি আশা করছিলাম যে এই চাকরিটা আমি জয়েন্ট হব এই সার্টিফিকেটটা আমার হলে। কিন্তু আমি এখন কি করতে হবে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাগেন আমার একটা টাইম নিতে হবে, একটা ডেট ফিক্স করতে হবে তাদের মাধ্যমে। তারা একটা আমার ডেট দেবে, সেই ডেটে আবার যাইতে হবে অ্যাপ্লিকেশন, তারপরে আবার মেডিকেল করতে হবে। অনেকটা টাইমের ব্যাপার না, 2-2.5 মাস আবার পিছনে পড়ে গেলাম। মেডিকেল আমার জাস্ট একটা কাগজের জন্য, জাস্ট এটা বার করার জন্য আমি করতে পারলাম না। আমি খুব আপসেট। সো এখান থেকে আসার পর আমি কম্পিউটারের যে দোকান থেকে অ্যাপ্লাইটা করছিলাম সেই দোকানে গেলাম। ভাই এইটা যে আপনার লাগবে, আপনি আমাকে বলবেন না? তো তিনি অনেক আলতু ফালতু কথা বলো, তার সাথে আর কথা বাড়াইলাম না। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন যদি কথা বাড়াই তাহলে কোনো লাভ নাই। সো আমি এই ঘটনাটা কেন আপনাদের বলতেছি, এইটু কথা। তাহলে আরেকটু ঘটনা বলি। ওইখান থেকে আসার পর আমার খুব আপসেট ছিলাম আমি। আমার মাথা প্রচুর ব্যথা ছিল। আমার চা নিতে হয়েছিল, চা পান করতে হয়েছিল। চা পান করার পরে আমি কী করলাম, উজু করলাম। উজু করে এশার নামাজ পড়তে গেলাম। আমি এশার নামাজ জামাতে পাই নাই, এশার নামাজ আমার বাসায় বসে পড়তে হয়েছে, রুমে বসে পড়তে হয়েছে। এশার নামাজের ফার্স্ট সিজদায় যখন গেলাম, বিশ্বাস করবেন কি না আমি জানি না, মনে হলো কি আমার মাথা থেকে সব বোঝা নেমে গেছে। এতক্ষণ যে টেনশনে ছিলাম, যে আমি এতটা দিন পিছু হয়ে গেছি, সেই টেনশন দূর হয়ে যায়। এখন জানি আমার কেমন খুশি খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। কারণটা কি, রিজনটা কি? আমার আনন্দ লাগার একটা রিজন, আমি যেখানে আপসেট ছিলাম সেখানে আনন্দ লাগতেছে, একটা রিজন তো আছে। কিন্তু রিজনটা কি খুঁজে পেলাম, শুনলে আপনারও খুব ভালো লাগবে। রিজনটা হচ্ছে যে আল্লাহ হয়তো আমার এর থেকে ভালো কিছু আমার জন্য ভেবে রেখেছেন। আমি যে ফিল্ডে যে জবের জন্য অ্যাপ্লাই করতাম তার থেকে হয়তো আল্লাহ আমার জন্য ভালো উচ্চ পদে কোনো কিছু ভালো কিছু ভেবে রেখেছেন। আপনি চিন্তা করেন, বর্তমান জেনারেশন অল্প বিষয়ে, খুব ছোট ছোট বিষয়েও আপসেট হওয়ার পরে বা ডিপ্রেশনে যাওয়ার পরে তাদের সামনে একটা পথ খোলা থাকে, তারা সেই পথটা ফলো করে। আমি বলছি সুইসাইডের কথা। আপনারা যখন আপসেট হন তখন সুইসাইডের দিকে ধাবিত হন। এখন আপনি চিন্তা করেন, আপনার একটা বিষয়ে যদি আপসেট থাকেন, আপনার কাছে কিন্তু হাজারটা বিষয় আছে খুশি থাকার জন্য। আপনি যে বিষয়টা তার বিপরীতে যদি চিন্তা করেন, আপনার কাছে হাজারটা বিষয় আছে খুশি থাকার জন্য। আপনি যদি একটা বিষয় দুঃখ থাকেন, আপনি তার বিপরীতে খুঁজে বের করুন যে হাজারটা বিষয় কী কী আছে যে খুশি থাকতে পারে। সুইসাইড কোনো কমেন্ট না যে আপনি সুইসাইড করলে সকল কিছু সমাধান হবে না। আপনার পরিবার সারভাইভ করবে, আপনার যাওয়ার পরে আপনি কী করবেন, পরকালে জাহান্নামে বাসিত হবেন। সো নামাজ পড়লে যে একটা শান্তি, সেইটা যে উপলব্ধি করতে পারলাম, এইটাই বড় কথা ভাই। আমার ওই নামাজের পর আমি চিন্তা করলাম, আমার আল্লাহ আমার কাছে অনেক কিছু করছে আমার জন্য। আমি যেটা চাইছি আমার জন্য সেইটাই আমার আল্লাহ আমাকে দিছে। আর নামাজ এতটা মজা আমার কাছে লাগলো, আমি বলে বুঝাতে পারবো না। তাই বলবো, আপনি যদি আপসেট হন, কোনো ডিপ্রেশনে থাকেন, ঠান্ডা পানি দিয়ে উজু করুন, নামাজে আল্লাহর সিজদায় যান, সিজদায় যে আল্লাহর কাছে বলুন আমার এই সমস্যা, আমার এই জিনিসটা লাগবে বা এই জিনিসটা আমার নাই, আল্লাহ আপনি আমার সঠিক পথ দেখান। দেখবেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে একটা সঠিক পথ দেখাবেন। কারণ আমরা বান্দা আল্লাহকে ভুলতে পারি, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না। আল্লাহ তার সেজদায় যখন আমরা যাই, তার পায়ে আমরা সেজদাও করি, এমন ফিল অনুভব নিয়ে আপনি যদি সেজদা করেন, তার কাছে যান, আল্লাহ আপনাকে ফিরাবে না কোনো দিন। সো আপসেট হওয়ার আগে একবার ভাবুন যে আমি কোন বিষয়ে আপসেট হচ্ছি, এর বিপরীতে আমি কি খুশি থাকতে পারতাম কিনা। এটা যদি ভাবেন তাহলে আপনি কোনো দিনই ঠিক মতন আপসেট হবেন না, বা বরং আপনি খুশিতে লাভ হবেন আমার মতন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই, আল্লাহ হাফেজ, সুইট ড্রিম, বুম।